খিলগাঁওয়ে সমিলে আগুন ছড়িয়ে পড়ছে, বিস্ফোরিত হচ্ছে সিলিন্ডার। চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানির ঘটনায় 3 দিন পর মামলা। সেই 64 এএসপির পরিণতি জানালেন আসিফ মাহমুদ। গুম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ, যা বলছেন সেই আলেপের স্বজনরা। জানাবো জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা এবং সর্বশেষ জানাবো মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ডক্টর ইউনূস। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খিলগাঁওয়ে সমিলে আগুন ছড়িয়ে পড়ছে, বিস্ফোরিত হচ্ছে সিলিন্ডার। রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশে একটি সমিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আগুন সমিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লাগছে এবং সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে। এর আগে দায়িত্বরত ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ সন্ধ্যা 7:30টার দিকে খিলগাঁওয়ে দোতলা একটি সমিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে আমাদের 2টি ইউনিট কাজ শুরু করেছিল, কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ইউনিট বাড়ানো হয়েছে। এ বিষয়ে খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে সমিলের সঙ্গে গাড়ির গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। পরে বিকট আকারে কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে। চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানির ঘটনায় 3 দিন পর মামলা। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা হয়েছে। অজ্ঞাত পরিচয় 8 থেকে 9 জনকে আসামি করে মামলাটি করেছেন বাসযাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী। ডাকাতির শিকার বাসটির যাত্রীরা জানান, সোমবার রাতে ঢাকা থেকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। পথে চন্দ্রা এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী ওঠেন। পরে বাসটি টাঙ্গাইলে পৌঁছালে নতুন ওঠা যাত্রী সহ আরও কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে বাসটি নিয়ন্ত্রণ নিয়ে নেন। পরে তারা যাত্রীদের নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যান। এ সময় 2 নারী যাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ রয়েছে। ডাকাতির ঘটনায় আটক বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় জামিন পেলেও বিষয়টি বৃহস্পতিবার দুপুরে আদালত সূত্রে বিষয়টি জানা যায়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বাসের যাত্রীরা মৌখিকভাবে পুলিশকে ডাকাতি হওয়ার কথা বলেছেন। অনেক যাত্রী রাস্তায় নেমে গেছেন। 2 নারী যাত্রী থানায় এসেছিলেন। তাদের একজনের বাড়ি নাটোরের লালপুরে, আরেকজনের বাড়ি রাজশাহীর পুটিয়ার দিকে। তারা তাদের নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলেননি। তারা চলে গেছেন, তাদের ফোন নম্বরও তার কাছে নেই। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন নেলি বলেন, যেহেতু ঘটনাটি তাদের আওতার মধ্যে হয়নি এবং কেউ লিখিত অভিযোগ করেনি, সে কারণে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে 3 জনকে 54 ধারায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি মির্জাপুর থানাকে জানানো হয়েছে। তারা যৌথভাবে বাস ডাকাতির বিষয়টি তদন্ত করছেন। সে 64 এসপির পরিণতি জানালেন আসিফ মাহমুদ। 2018 সালে রাতের ভোটে নির্বাচনের সময় দেশের 64 জেলায় দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ বলেন, 2018 সালে রাতের ভোটে নির্বাচনের 64 জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। প্রসঙ্গত, এর আগে 2018 সালে রাতের ভোটে সম্পৃক্ত ওই সময়ের জেলা প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। গুম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ, যা বলছেন সেই আলেপের স্বজনরা। র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম ব্যক্তিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রমাণও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে এসেছে। তার এমন কর্মকাণ্ডে লজ্জিত পুলিশ ও আলেপের স্বজনরাও। কুড়িগ্রামের রাজারহাটে আলেপের বাড়ি। গতকাল বিকেলে আলেপের এক আত্মীয় কুড়িগ্রাম থেকে মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেন, এতদিন তার বিরুদ্ধে অবৈধ অর্থ আয়, গ্রেপ্তার, বাণিজ্য, নির্যাতনের কথা শুনেছি, কিন্তু রোজাদার নারীকে ধর্ষণের ঘটনা জানার পর থেকে এলাকায় মানুষ স্তম্ভিত। এলাকার ছেলে হিসেবে পরিচয় দিতে এখন লজ্জা লাগে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, একজন আসামিকে গুম করে রাখার সময় তার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্ত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। আলেপের বিরুদ্ধে এমন তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। আমরা বিষয়গুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি। গত 17 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসপি পদমর্যাদায় একজন কর্মকর্তা বলেন, ফেসবুকে যখন বিষয়টা
দেখলাম তখন আমার হাত পা কাঁপতেছিল। রোজদার নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করা কিভাবে সম্ভব? জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিবৃতিতে বলা হয়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 6.5 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও আজহারুল ইসলাম মুক্তি লাভ করেননি। এতে দেশব্যাপী হতভাগ্য বিস্মিত। এতে বলা হয়, এই অবস্থায় এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আগামী 25শে ফেব্রুয়ারি বিকেল 2টা থেকে 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উপস্থিত থাকবেন। উক্ত গণ অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত। মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ডক্টর ইউনূস, মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। জাতি ধর্ম নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর মধ্যে মাতৃভাষার চেতনা ও মর্যাদা রক্ষার প্রেরণা ও এ চেতনার সঙ্গে প্রাতিষ্ঠানিকতার সূত্রে 2001 সালের 15 মার্চ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বিশ্বের সব মাতৃভাষা সংরক্ষণ, উন্নয়ন ও গবেষণার ইতিবৃত্তকে লক্ষ্য করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যাত্রা শুরু করে। তিনি বলেন, যারা আজ পদক পেয়েছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অন্যদের উদ্বুদ্ধ করার জন্য যারা অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছে তাদের অভিনন্দন জানাচ্ছি। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়। ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। 52 আর 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সব ধরনের অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র। মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক। মাতৃভাষার পর মানুষ যত ভাষায় আত্মস্থ করুক না কেন, যেসব নতুন ভাষা যতই পারদর্শিতা অর্জন করুক না কেন, মাতৃভাষাকে তার হৃদয়ের গভীরতা থেকে সরাতে পারে না। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর প্রায় সব দেশে, নানা দেশের নানা ভাষা কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক প্রজন্ম ধরে বসবাস করেন। নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে 24 ঘন্টার ভাষায় পরিণত হয়ে যায়, কিন্তু সেটা ভাষা মাতৃভাষায় পরিণত হয় না। তারা নিজেদের মধ্যে একত্রিত হলেই উৎসাহ সরকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায়। তাদের মূল ভাষা সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি করে নেয় নিজেদের অজান্তে। ডক্টর ইউনূস বলেন, যেসব শহরে তাদের মাতৃভাষাভাষীর সংখ্যা বেশি, তাদের শহরের মেয়র, সিটি কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠতা জোরে অনায়াসে নির্বাচিত হয়। তাদের শহরে তারা নিজেদের মাতৃভাষা নির্দ্বিধায় প্রতিষ্ঠিত করে ফেলে। তাদের মাতৃভাষায় সরকারি দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করে। তাদের ভাষাভাষী পুলিশ শহরের আইন শৃঙ্খলা রক্ষা করে। অথচ শহরের গণ্ডি ছাড়ালেই তারা আবার তাদের নতুন ভাষা সাবলীলভাবে ফিরে যায়। শহরের নতুন নাগরিকদের নিয়ে পুরনো নাগরিকদের মনে কোনো ক্ষোভের সৃষ্টি হয় না। একটি নতুন ভাষা শিখলেই পুরনো ভাষায় দুর্বল হয়ে পড়বে, এই ধারণার কোনো ভিত্তি নেই জানিয়ে তিনি বলেন, পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবেন। এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তারা শৈশব থেকে নানা ভাষা অভ্যস্ত হয়ে যায়। স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ছাত্ররাও আনন্দ সহকারে সেটা করে থাকে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে যাচ্ছি। এর জন্য নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে।
ডক্টর ইউনুস বলেন, স্পুটনিক যখন মহাকাশে উড়াল সারা পৃথিবী রাশিয়ার ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়লো। যে স্কুলে যে বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান ভাষা শেখানো হয় না, সে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রদের এবং অভিভাবকদের উৎসাহ হারিয়ে ফেললো। যেমাত্র চীন প্রযুক্তিতে এগিয়ে এলো, চীনা ভাষা শেখার ধুম লেগে গেল। যে দেশে পৃথিবীতে নেতৃত্ব দেবে মানুষ, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। এটাই নিয়ম। যে দেশের কিছু দেওয়ার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই, অথবা থাকলেও নিম্ন পর্যায়ে থাকবে। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে একটি জাতি নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে, সে ভাষা যত জটিলই হোক না কেন। জাতি এগোলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। নিজ ভাষায় নিবেদিত প্রাণ প্রচার কর্মী হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভান্ডারে কিছু দেওয়ার না থাকলেও ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হবে না। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরি জড়িত। আমরা যখন মাতৃভাষায় কথা বলি, তখন যেন মনে রাখি মাতৃভাষা মানুষের প্রাথমিক ভাষা। সেই ভাষা প্রথম শ্রবণে যতই রূঢ় মনে হোক না কেন, তা একদিন তার প্রাথমিক স্তর পার করে বহু দেশের বহু মানুষের অত্যন্ত নমস্য ভাষায় পরিণত হতে পারে, যদি সে ভাষা পৃথিবীর অগ্রযাত্রা স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভূমিকা দখল করে নিতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।